তারাপীঠ আগে 25 নম্বর ওয়ার্ডে এই অঞ্চলে আজকের এই পরিবর্তন পথসভার মাননীয় সভানেত্রী নয়না সিংহ এখানে উপস্থিত আছেন। এই মন্ডলের সাধারণ সম্পাদক ভাই প্রশান্ত, আমাদের এই 25 নম্বর ওয়ার্ডে সকলের পরিচিত অলোকদা, ভাই আনন্দ, সোমনাথ, দেবরাজ, পাশুদা, প্রশান্ত, সৌরভ, জীবনময় এবং অন্যান্য বহুবৃন্দ। বন্ধুগণ, আজকের এই পথসভার মূল যে বিষয় সেটা পরিবর্তনের উপরে লাভ দেওয়া হয়েছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন, এই পরিবর্তন সামাজিক পরিবর্তন, এই পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তন। আর এই তিন পরিবর্তনের জন্যই দরকার পলিটিক্যাল যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে যে সরকার ব্যর্থ হবে সেই সরকারকে পরিবর্তন করা হচ্ছে মানুষের কাজ। আমরা ভারতবর্ষে বাস করি, এটা কোনো রাজার দেশ নয়, অর্থাৎ এটা মনার্কিজম নয়। এখানে গণতন্ত্রের উপরে মানুষের বসবাসগুলো করতে হয়। তো সে কারণে মানুষের যে ডেমোক্রেটিক রাইট এবং মানুষের যে রিপাবলিক রাইট, সেই রাইটকে গণ্য, অর্থাৎ রাইটকে তার অধিকার দিতে হবে যে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব, আমার ভোট আমি দেব। এই দুটোতে অন্য কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের কোনো অসৎ উপায় বা ভূমিকা থাকতে পারে না। নির্বাচনের দিনে আমি ভোট কেন্দ্রে যাব, আমি ভোট কেন্দ্রে গিয়ে আমার পরিচয়পত্র দেখিয়ে আমার যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আমাকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হবে, আমার হাতে কালি দিয়ে দেওয়া হবে এবং তারপরে আমার সামনে যে ব্যালট আছে সেই ব্যালট প্রতীকে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব। এটাই হচ্ছে গণতন্ত্রের একমাত্র রাস্তা। আর আমরা জানি সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে সমস্ত দেশগুলো হয় গণতন্ত্রে বিশ্বাস করে, বেশ কিছু দেশ এখনো রাজতন্ত্রে বিশ্বাস করে এবং অধিকাংশ দেশ ছিল কিন্তু এখন সেটা অনেক কমে গেছে যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে। কিন্তু জানবেন এই পৃথিবীর মধ্যে একটি মাত্র দেশ ভারতবর্ষ যেখানে গণতন্ত্রও আছে, যেখানে সমাজতন্ত্রও আছে। তাই এসআইআর হচ্ছে, এই এসআইআর কেবলমাত্রই প্রথমবার হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তা নয়, প্রতি 20 বছর অন্তর অন্তর এটা হয়ে থাকে। তো লাস্ট যেটা হয়েছিল 2002 সালে, তো 20 বছর অর্থাৎ 2022 সালে এসআইআর হওয়ার কথা ছিল। কিন্তু আমরা জানি যে সারা পৃথিবী জুড়ে, সারা বিশ্ব জুড়ে, তার সঙ্গে ভারতবর্ষে যেভাবে করোনার যে প্রকোপ ছিল তাতে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি। সমস্ত সামাজিক, রাজনৈতিক, সাংসারিক এবং কলকারখানার কাজগুলো বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। সুতরাং এই স্তব্ধ দুনিয়ার মধ্যে কে কোথায় আছে সেটা সম্ভব হয়নি বলে 5 বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল এবং সেই এসআইআরটা প্রথম বিহারে হলো এবং পরবর্তী 12টা রাজ্য শুরু হলো। ধীরে ধীরে বাকি রাজ্যগুলোতে এসআইআর শুরু হয়ে যাবে। বিহারে এসআইআর এর পরে যে নির্বাচন হলো সেই নির্বাচন সবচেয়ে সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে একটি মানুষও খুন হয়নি, যেখানে কোনো বোমাবাজি হয়নি, কারোর ভোট
কেউ লুট করতে যায়নি। সমস্ত দিক থেকে মানুষের মধ্যে একটা সচেতনতা এসছে। সময় ঠিক 2 বছর বাদে যে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত খান যে চুক্তি করলেন যে এখন আর লোক অদল বদল করতে হবে না, যারা ভারতের মুসলমান আছেন তারা ভারতেই থাকবেন, ভারত সরকার তাদেরকে দেখে রাখবে, এবং পাকিস্তানে যারা হিন্দুরা আছেন তাদেরকে দেখে রাখার দায়িত্ব পাকিস্তান সরকারের। এর উপরে তৃতীয় হচ্ছে 2 দেশের চুক্তি হলো। কিন্তু এই চুক্তি ভারত মেনে নিল, ভারতের সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেস মেনে নিল, কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী সই করা চুক্তি সে দেশের মুসলিম লীগ কিন্তু মেনে নিল না। মুসলিম লীগ মেনে না নেওয়াতে সেখান থেকে হিন্দুদের বিতাড়িত করা হলো, ট্রেন ভর্তি করে তাদের লাশ ভারতে পাঠানো হলো। তারপরে কি দাঁড়ালো, ভারতে যে 5% মুসলমান রয়ে গেল তারা কিন্তু হিন্দুর জমিতেই রয়ে গেল। যে 28% জমি দিয়ে পাকিস্তান হয়েছিল, যেখানে 24% মুসলমানের যাওয়ার কথা ছিল, তাহলে কত পার্সেন্ট মুসলমান গেল? মাত্র 19% মুসলমান গেল, আর তারা জমি পেল 28%। এই যে 28% মানুষের জমি 19% মানুষের জন্য, এটা নিয়েই কিন্তু আজকের রাজনীতি চলছে। স্বাধীনতার 77 বছর পরে আজকে কিন্তু এটাকে আমরা ভুলতে পারছি না, কেননা এটা ভোলার জায়গা নয়। পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, সে দেশের লোকের খাদ্য নেই, সে দেশের লোকের বস্ত্র নেই, সে দেশের লোকের সংগঠন করবার মতন অর্থাৎ দেশকে উন্নয়ন করবার মতন কোন প্রকল্প পর্যন্ত সেখানে নেই। তাই সেখানকার মানুষ যখন ভারতে প্রবেশ করে শুধুমাত্র খাওয়ার জন্য, থাকবার জন্য, আমরা জানি ওরা অনেক কষ্ট করে, এখানে রেলের পারে থাকে, এখানে বস্তিতে ওরা কাজ করে, এবং অনেক রোহিঙ্গা আছে যাদেরকে খুব কম পয়সা দিলে তারা কাজ করে দেয়। কিন্তু এটা তো ধর্মশালা নয়, এটা তো ধর্মশালা নয়, কেননা প্রত্যেকটি দেশের সেই দেশের নাগরিকের থাকার অধিকার থাকে। তাই যারা অনুপ্রবেশকারী তাদেরকে ফেরত যেতেই হবে, এবং তারা ফেরত যেতে শুরু করেছে। অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে বাংলার, কেননা যে দীর্ঘ 34 বছর এখানে সিপিএম ছিল আমরা জানি, কিন্তু তার আগে 25 বছর এখানে কংগ্রেস ছিল, এবং সেই কংগ্রেসের ভোট কারা দিতেন? উত্তর বাংলা থেকে আসা বাংলাদেশি মুসলমানরা দিতেন। এবং সিপিএম এর সময় আপনারা দেখেছেন প্রক্সি ছাড়া সিপিএম জিততে পারত না, অর্থাৎ ভোট চুরি না করলে সিপিএম এর পক্ষে জেতা সম্ভব ছিল না। বুথ দখল করা, বুথ লুট করা, প্রক্সি দেওয়া, অর্থাৎ একজনের ভোট আরেকজনে দেওয়া, একজন নিজের ভোটারকে ভোট দিতে না দেওয়া, হাতে কালি পড়লো কিন্তু ভোটার গিয়ে ওখানে বোতাম টিপতে পারছে না, বোতাম টিপছে কারা? সিপিএম এর লালু ভুলুরা। সে তারপরে সেই সিপিএম চলে গেল। এখন যে টিএমসি আছে, এই টিএমসিও কিন্তু নির্ভর করছে এই অন্যের ভোটের উপরে, প্রক্সি ভোটের উপরে। আপনারা দেখেছেন বিগত বেশ কিছু নির্বাচনে এই অঞ্চলে যারা থাকেন তারা যে একের ভোট একে দেওয়ার জন্য, যাতে বয়স্ক মানুষেরা যাতে বুথে না যেতে পারে, কোথাকার ইয়ং ছেলেরা বাইরে থেকে এসে তাদেরকে ধমকাচ্ছে, দাদু বাড়ি ফিরে যান, দিদিমা বাড়ি ফিরে যান, আপনার ভোট হয়ে গেছে, আপনার ভোট আমরা দিয়ে দিয়েছি। এই ঘটনা আমরা বহুবার দেখেছি। আরো দেখেছি ছেলে ভোট দিল, দেখলো তার বাবাও নাকি ভোট দিয়ে গেছে। কেন? সেখানে তার নামের উপরেই তার বাবার নাম আছে। বললো বাবা কখন এসছে? ওই সকালবেলা এসে দিয়ে গেল, অথচ তার বাবা 5 বছর আগে মারা গেছে, কারণ মা 6 মাস আগে মারা গেছে। তারাও এসে এই টিএমসি সময় ভোট কেন্দ্রে ভোট দিয়ে যায়। স্বর্গ থেকে তারা নিচে আসে, টিএমসি কে ভোট দিয়ে আবার তারা ছেলে মেয়ের সঙ্গে দেখা না করে তারা ওপরে চলে যায় নিজের জায়গায়। অর্থাৎ নিজের সন্তানের থেকেও টিএমসি কে ভোট দেওয়াটা তাদের পক্ষে অত্যন্ত জরুরি বলে মনে হয়, কেননা স্বর্গটাও টিএমসির অধিকৃত আছে। সেখানেও ধর্মরাজের কথা চলে না, সেখানে মমতা ব্যানার্জির কথাই চলে।
তাই ভোট দেওয়ার জন্য তাদেরকে নেমে আসতে হয়। তাই এই প্রথাকে, এই যে পারস্পরিক প্রথাকে বন্ধ করে দেওয়ার জন্য এসআইআর খুব ভালো কথা। এসআইআর হলো, যতটা পাওয়া যাচ্ছে এসআইআর এর বিরোধিতা করছে, কিন্তু এসআইআর এর বিরোধিতা করলে কি হবে? মানুষ তো সচেতন হয়ে আছে। তাই বন্ধু, আমরা যারা বরানগরে আছি, দীর্ঘদিন ধরে আমাদের যে জলের সমস্যা আছে, আমরা কিন্তু সেই জলের সমস্যা ভুলতে পারিনি। কেন পারিনি? আমরা জানি যে বরানগর যখন চীনেতে প্রথমবারের মতন যখন করোনা দেখা দিয়েছিল, তখন দুজন মানুষ বিপদে পড়েছিলেন। একজনের বাড়ি ছিল বাড়িহাটিতে, আরেকজনের বাড়ি ছিল আমার বরানগরে। তাদেরকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলাম। আন্তর্জাতিক বাজারে বা আন্তর্জাতিক জগতে এমন কোন জায়গা নেই যেখানে বরানগরের বাসিন্দারা পৌঁছায়নি, কিন্তু আজকে বরানগর আমরা পিছিয়ে পড়েছি। তাই এই পরিবর্তনটা দরকার। সিপিএম আসার কোন সুযোগ নেই, কোন অবস্থান নেই। কংগ্রেস তো কোনোদিন ফিরতেই পারবে না। সুতরাং ফেরার মতো অবস্থায় কিন্তু বিজেপি আছে। 2021 সালে নির্বাচন হয়েছে, আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমরা 77টি আসন পেয়েছি এবং বিরোধী দলের ভূমিকা পালন আমরা করছি। তীব্রভাবে সারা বাংলা জুড়ে আন্দোলন হচ্ছে। এবারে আমরা সরকারে আসবই আসবো, কারণ 21-এ আমাদের বেশ কিছু খামতি ছিল। সমস্ত জায়গায় আমাদের সংগঠন ছিল না, সমস্ত বুথে বুথে আমরা লোক দিতে পারিনি। কিন্তু এখন এমন কোন রাস্তা নেই, এমন কোন অলি নেই, এমন কোন গলি নেই, এমন কোন বুথ নেই, এমন কোন মন্ডল নেই। সমস্ত জায়গায় বিজেপি বিজেপি এবং বিজেপি সমর্থন পাওয়া যাচ্ছে। লোকে পরিবর্তন চাইছে, চায়ের দোকানে পরিবর্তনের আলোচনা হচ্ছে। সমস্ত জায়গাতে পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। আর নেই দরকার মমতা সরকার। মমতাকে বিদায় দেওয়ার দিনক্ষণ চলে এসছে। এসআইআর এর মাধ্যমে নয়, শুধু এসআইআর কে নির্ভর করলে হবে না। আপনারা পরিবর্তনকে লক্ষ্য করুন। যেভাবে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার চলছে, যে সরকার ভারতবর্ষের মান সম্মানকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যে সারা পৃথিবীর বড় বড় দেশগুলো পর্যন্ত ভারতকে সহযোগ করে চলছে এবং সমস্ত দেশ কিন্তু ভারত থেকে সাহায্য নিয়ে থাকে। করোনার সময় আমরা দেখেছি এত লোক, কোটি লোক, 150 কোটি লোকের এই ভারত কাউকে না খেয়ে মরতে হয়নি। আমরা রেশন পৌঁছে দিয়েছি। যে জিনিসগুলো মানুষের বেঁচে থাকার দরকার সমস্তটাই মানুষের ঘরে ঘরে রাজ্য সরকারের মাধ্যমে এগুলো পৌঁছে গেছে। যে সমস্ত জায়গায় আমাদের সরকার নেই, অর্থাৎ যে রাজ্যে বিজেপি সরকার নেই, সেখানে ঘোটালা হয়েছে। এ রাজ্যে অনেক ঘোটালা হয়েছে। সরকারের দেওয়া যে চাল, সরু চাল, যেটা মানুষের খাওয়ার জন্য করোনার সময় পাঠানো হয়েছিল, এই রাজ্যের খাদ্যমন্ত্রী সেটাকে বিক্রি করে দিয়ে পোকা চাল বস্তায় বলে দেখিয়েছে যে এখানে নরেন্দ্র মোদী নাকি পোকা চাল পাঠিয়েছে। যদিও পরবর্তী সময় ধরা পড়েছে, বিষয়টা মানুষের সামনে এসছে। ভ্যাকসিন দেওয়া হয়েছে সমস্ত মানুষকে বিনে পয়সায়, সমস্ত মানুষকে বাঁচিয়ে রাখার কৌশল দিয়েছিল সেদিন কেন্দ্রীয় সরকার। শুধু ভারতে নয়, সারা বিশ্বের মধ্যে 128টি দেশে আমরা ভ্যাকসিন পাঠিয়েছি, বহু দেশে আমরা খাদ্য পাঠিয়েছি। তবুও কিন্তু আজকে ভারতের জায়গাতেই আছে। আর ভারতের মধ্যে যে রাজ্যগুলোতে এনডিএ সরকার চলছে সেগুলো কিন্তু বহাল তবিয়তে আছে। সেখানকার মায়ের ছেলেরা কিন্তু দুধে ভাতে আছে, তাদেরকে অন্য রাজ্যে কাজের জন্য যেতে হয় না। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে, আমাদের এই বরানগরে প্রচুর ছেলে মেয়ে যারা আছে শিক্ষার জন্য বাইরে আছে, অন্য সংস্থানের জন্য বাইরে আছে, কর্মসংস্থানের জন্য তারা বাইরে আছে, উচ্চ জীবন যাপনের জন্য তারা বাইরে আছে। তারা কোনো অবস্থাতেই বাংলায় ফিরতে চায় না। তারা কি চায় না শুধু এ রাজ্যে যারা শিল্পপতি আছে তারাও কিন্তু এখানে টাকা লগ্নি করতে চায় না। যারা ভারতের সঙ্গে বিদেশের শিল্পপতিরা যেখানে চুক্তি করছে তারা কিন্তু একটা কথা বলছে, আপনারা যে রাজ্যে বলুন আমরা শিল্প করব, কিন্তু পশ্চিমবঙ্গে নয়, মমতা থাকতে নয়। তাই বন্ধু, মমতার পরিবর্তন দরকার। এ রাজ্যে যদি শিল্প চলে আসে তাহলে সেই শিল্পে আমাদের ছেলে মেয়েরাই কাজ করবে।
বড় শিল্প হলে অনুসারী শিল্প হবে। একটি যদি বড় শিল্প হয় তাহলে তার সঙ্গে 200 অনুসারী শিল্পের প্রয়োজন আছে। আমাদের সরকার এলে এখানে টাটা ফেরত আসবে। আমাদের সরকার এলে সিপিএম এর সময় যে 54,000 কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল, তারা বাংলা ছেড়ে চলে গিয়েছিল, তারা আবার ফেরত আসবে। এই টিএমসির সময় যে 14,000 কলকারখানা ইমিডিয়েটলি বন্ধ হলো, সেগুলো কিন্তু খুলবে। আজকে ঝুট মিল সমস্যা, তাই ঝুট মিলটাও কিন্তু বন্ধ হয়ে যাওয়ার মুখে। সমস্ত দিক থেকে আত্মনির্ভর ভারত সঙ্গে সঙ্গে আমরা আত্মনির্ভর বাংলা এবং আত্মনির্ভর বরানগর করতে পারি যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন। অবশ্যই জানিয়ে আমি আমাদের ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আমি আপনাদের পাড়া ছেলে, যখন খুশি যে কাজে খুশি আপনারা আমাকে সঙ্গে পাবেন। নমস্কার।